সুপ্রিয় সুধী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ট্রিয়ার্সের আয়োজন তারকালা। আর সাথে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল তারকা, ৯০-এর দশক থেকে যিনি দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন তার অভিনয় শৈলীর দ্বারা। তো চলুন তার সাথে পরিচিত হই এবং তার কাছ থেকে জেনে নেই তার জীবনের কথা। তানভিন সুইটি। এই টক ঝাল মিষ্টি সম্পর্ক নিয়ে খুব শীঘ্রই আমি আসছি আপনাদের প্রিয় চ্যানেল আর টিভিতে নতুন অনুষ্ঠান বউ কথা কও নিয়ে। দর্শক দেখলেন আজকের আমাদের অতিথিকে এবং তার নতুন আয়োজন সে আর টিভিতে নিয়ে আসছে শীঘ্রই আপনাদের সামনে। তো আমন্ত্রণ জানাচ্ছি তানভিন সুইটি আপুকে। আসসালামু আলাইকুম সুইটি আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? সুইটি আপুর লাইনটি বোধহয় একটু ডিস্টার্ব করছে আজকে। গানটা দেখছেন তাদের আমি জানাচ্ছি শুভেচ্ছা। মনে হয় একটু এখানে অনেক ঝামেলা হচ্ছে ইদানিং। এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো প্রথমে শুরুতে তুমি যা দেখালে, আমি আসলে এটা রিসেন্ট আমার অনুষ্ঠানটা শুরু হবে বউ শাশুড়ি। তো এই অনুষ্ঠানটা যখন আমি স্ক্রিপ্টটা পেলাম তখনই আমি রাজি হয়ে গেলাম যে যেহেতু বউ শাশুড়ি তারপর মেয়েদের নিয়ে একটা অনুষ্ঠান, সেহেতু আমি নাটকে খুব ব্যস্ত থাকি, উপস্থাপনা তো করাই হয় না তেমন একটা। অনেক আগে করেছিলাম, আবার হয়তো আমাকে আমার দর্শকরা দেখতে পারবে। বাহ, চমৎকার! আমার কাছে খুব ভালো লাগলো দেখে আপনার নতুন আয়োজনটা আর টিভির। কারণ ২ টা রোলে আপনি প্লে করছেন, তাই না? শাশুড়িও করছেন আপনি, আবার বউও করছেন হ্যাঁ, আপনি। বউ শাশুড়ি আসলে আমি প্লে করছি না, আমি আচ্ছা, থাকবো, উপস্থাপনা করব, আর বউ আচ্ছা। শাশুড়ি আমার গেস্ট হিসেবে আসবে। সো ও মানে আচ্ছা। এটা এমন ভাবে করা হয়েছে যে ৩টা ক্যারেক্টারই আমি প্লে করছি, কিন্তু ওয়াও! ফাইনালি দেখা যাবে মানে অরিজিনাল যারা বউ শাশুড়ি তারা আসছে। সো আচ্ছা, আমার মনে আচ্ছা। হয় যে মজা হবে, কারণ হ্যাঁ, আমরা মেয়েরা কিন্তু একই হচ্ছে মেয়ে, আমরা শাশুড়িও হই, আমরা বউ হই, আমরা চাচিও হই, সব হুম, জায়গায় মেয়েদের আধিপত্য। সো আমার মনে হয় যে একটা মেয়ে যখন বউ হিসেবে যায়, প্রথমে বউ থাকে, তারপর মা হয়, তারপর শাশুড়ি হয়। তো এই জায়গাটায় আমি মানে খুবই উৎসাহ নিয়ে কাজটা করছি যে বউ শাশুড়ির যেই দ্বন্দ্ব বা অনেক সময় দেখা যায় যে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে, আমাদের ছোটখাটো একটা বিষয় নিয়ে অনেক সমস্যা হচ্ছে। তো আমার হুম, মনে হয় এই কথা বা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসবে, তাই না? যার জন্যই অবশ্যই। আমার এই অনুষ্ঠানটা করা। বাহ! সুন্দর আয়োজন। তো সুইটি আপু, আপনার হুম। কাছ থেকে জানতে চাইবো ১ম এ, অভিনয় কেন করেন? অভিনয় এখন এসে মানে তুমি প্রথম পরিচয় করিয়ে দিচ্ছিলে যে অভিনেত্রী এবং মডেল তারকা। আসলে হুম, আমি হুম। যখন ছোট ছিলাম তখন মডেল হ্যাঁ, তারকা ছিলাম। এখন আচ্ছা। আমি অনেক বড় হয়েছি। মানে বলতে গেলে অনেক অনেকটা হ্যাঁ, সময় কেটে গেছে আসলে আমার। হুম, প্রায় ২৫-৩০ বছর হলো। অভিনয়টা তো প্রথমে আসলে শখ করেই করা।
আচ্ছা। প্রত্যেকটা মানুষ কিছু দেখে প্রথমে শখ হয় যে আমি হুম, এটা করব। হুম। শখ থেকে আমার এটা আসলে আমার প্রফেশন হলো, এবং অভিনয়ের উপরে আমি পড়াশোনা করেছি থিয়েটারের, আচ্ছা। এবং ও! পরবর্তীতে আমি থিয়েটার শুরু করি। থিয়েটার করতে হু, হুম। করতেই কিন্তু আমার অভিনয় আসা, টিভি পর্দায় আসা, আচ্ছা, এবং কেন আচ্ছা। করি? এখন আসলে হ্যাঁ। আমার পেশা এটা না। একদমই আমার হুম। পেশা না। এখন আমি যেহেতু আমি এই জায়গাটাকে ভালোবাসি, যার জন্যই হুম। আমার কাজটা করা। আর কিছুই না। আচ্ছা, মঞ্চ যদি আচ্ছা। তুমি বলো যে, অনেকে বলে যে, "আচ্ছা মঞ্চ তো আপনাদের তেমন কিছুই দেয় না।" আসলে আমি বলব মঞ্চ অনেক কিছু দেয়। এবং হুম। আজকে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গাটাও আমাকে ক্ষেত্রটা তৈরি করে দিয়েছে মঞ্চ। যার জন্যই আমি কাজ করছি। আর এখান থেকে অ্যাবসলিউটলি। পাওয়ার আশা কিছুই না। কিন্তু অভিনয় কেন করি? অভিনয়কে এখন একদমই ভালোবাসি। অনেক মায়া হুম, লাগে, এবং আমি যখন তুমি বলেছ যে হুম। আমি ঝরা আপু, আপনি আমার অনুষ্ঠানে আসবেন, আমি সাথে, সাথে রাজি। বিকজ অফ হ্যাঁ, তুমি আমার একটা ফ্যামিলি মেম্বার। আমার থ্যাংক ইউ সো মাচ। মিডিয়াতে মিডিয়াতে আমাদের সিনিয়র যারা আছেন, হায়াত আঙ্কেল আছেন, দিলারা মা আছেন, শর্মিলী মা আছেন, ডলি হুম, মা আছেন। এরা আমাদের মার ক্যারেক্টার গুলোতে মানে প্লে করতো। তো আমাদের মনে হতো কি এনারাই আমাদের বাবা-মা। মানে এতটা একদম ঠিক সময় বলেছেন। পার করেছি। আবার দেখা যায় যে হুম, তোমরা যারা ছিলে বা আমাদের সিনিয়র যারা ছিল, পুরোটাই মনে হয় যে আমার একটা ফ্যামিলি এটা। ফ্যামিলি। সো রাইট। এই মায়াটা তো আমি ত্যাগ করতে পারবো না। অভিনয় করি প্রথমত সবার জন্য একটা, মনে হয় দেখা সাক্ষাৎ হোক, সবার সাথে ভালোবাসা, শ্রদ্ধা, আমার মানে ভালো লাগার একটা জায়গা, যার জন্যই আমার অভিনয়টা করা। আচ্ছা, চমৎকার সুইটি আপু। সুইটি আপু, সুইটি আপু শুনতে পাচ্ছেন? হুম, শুনছি, হ্যাঁ। বলো তুমি। আচ্ছা, আচ্ছা। আপনি এখন বললেন হ্যাঁ, যে হ্যাঁ, আপনি আমি শুনতে পাচ্ছি, তুমি বলো। আচ্ছা। আপনি এখন আ শোনা যাচ্ছে যে অনেক কম কাজ করছেন নাটকে। কেন? মানে অন্য কোনো কাজে ব্যস্ত নাকি সময় দিতে পারছেন না? অন্য কোনো কারণে? না, অনেকেই বলে যে আপনাকে দেখছি না, কাজ কম করছেন। হুম, বাট হুম। আমি এই প্যান্ডেমিক সময় ৩ টা টিভিসি করেছি, যেটা দেখাচ্ছে এখন বিকাশ, ম্যাগি, আচ্ছা, স্বাদে ম্যাজিক অ্যান্ড হচ্ছে মুন্নু সেরামিক, ৩ টা করেছি। আচ্ছা। এবং হ্যাঁ, একটা ওয়েব সিরিজ করলাম, একটা নাটক করছি বিটিভিতে, যেটা জাহিদ হাসান ডিরেক্টর। কাজ যে করছি না সেটা না। আসলে আমরা আচ্ছা। এত সিনিয়র একটা জায়গায় চলে এসেছি, যেখানে আ আমাকে অবশ্যই বেছে কাজ করতে হবে। আমার ক্যারেক্টার হুম, দেখতে হবে, আমার হুম। অভিনয় করার কতটুকু সুযোগ আছে সেখানে। সবকিছু অবশ্যই। দেখেই আসলে আমার বিবেচনা করতে হয় যে আমি এই নাটকটায় কাজ করব নাকি। আর দর্শক তো অনেক দেখেছে আমাদের, অনেক দেখেছে। আজকে আমি আমার দর্শকদের জন্যই আজকে আমি এই জায়গাটা, তাই না? দর্শকের ভালোবাসার জন্য এই জায়গাটায় এখনো দর্শক দেখতে চায়। এটা বলতে গেলে আমাদের ভাগ্য যে দর্শকরা এখনো আমাদের পছন্দ করছে। সো হুম, হুম। একদম কাজ যে করি না, করছি, কিন্তু একটু বেছে কাজ করছি। বেছে কাজ করছেন। হ্যাঁ, দ্যাটস গুড। হ্যাঁ। তো শোনা যায় কাদের নিয়ে নাটক বানানো হবে, এটা নাকি পরিচালকরাই ঠিক করে দেন বা চ্যানেল থেকেই ঠিক করে দেয়া হয়ে থাকে। হ্যাঁ? তো এটা কতটুকু সত্যি মনে করেন? না, না, এটা আসলেও সত্য। হুম? চ্যানেল আচ্ছা। থেকে ঠিক করে দেয়, একে নিতে হবে, একে নিতে হবে, একে নিতে হবে। কিন্তু আমাদের সময় যেটা ছিল সেটা হচ্ছে হুম, যে স্ক্রিপ্টে যদি আমাকে ভালো লাগে, মানে আমাকে হুম, মানায় ওই চরিত্রে, আমাকে নিতে হবে। আমাকে পছন্দ না, হয়তো এটা ঈশিতাকে নিবে, বা এটা হুম, তারিনকে নিবে, বা জয়াকে নিবে, বা দীপাকে নিবে, বা শমিকা স্যারকে নিবে, বা হুম। বিপাশাকে নিবে। এইভাবে আগে স্ক্রিপ্টটা আসতো, এবং স্ক্রিপ্ট দেখে পড়ে বিবেচনা করা হতো যে এই ক্যারেক্টারে এ কাজ করবে। কিন্তু এখন যেটা হয় যে চ্যানেল বলে দেয়, বা ডিরেক্টর বলে দেয় যে এই কাজটা করবে, ওকেই নিতে হবে। হুম? আচ্ছা, তো আচ্ছা। ওকে কি ক্যারেক্টারে আদৌ মানাবে নাকি, বা মানাবে কিনা? ক্যারেক্টারটা আদৌ প্লে করতে পারবে কিনা, কিছুই চিন্তা করে না, নিতে হবে। ব্যাস, আচ্ছা। কথাটা একদম সত্য।
সত্যি কথা, হ্যাঁ। আগে যেমন আমি আমার নিজের প্রোডাকশন হাউস ছিল, আমি কখনোই আমার প্রোডাকশন হাউস থেকে সেভাবে নাটক করেছি খুব কম। আমি হুম, হুম, স্ক্রিপ্টটা আসলে আমি আগে ডিরেক্টরকে দিয়ে হুম, বলতাম যে আমাকেই যে নিতে হবে এর কোনো কথা নেই। এই হুম, ক্যারেক্টারকে যাকে মানাবে, যাকে হুম, মনে করবেন যে বয়স বা তার অ্যাক্টিং বা গ্রামের ক্যারেক্টারে তাকে স্যুট একদম করবে তাকেই suitable, নিবেন হ্যাঁ, আপনি। হুম, আমাকে কোনো দরকার নেই। হুম? অবশ্যই, কিন্তু এইটা হ্যাঁ, এখন একদমই চেঞ্জ। মানাক ও, না মানাক তাকে নিতে হবে। আহা, হুম? হ্যাঁ, এসব শুনলে না আসলে দুঃখ লাগে, তাই না? যে আমাদের প্রোডাকশন কেমন হ্যাঁ, হচ্ছে আমার বর্তমানে আমার বাংলাদেশের কাছে নাটকের মনে প্রোডাকশন। হয় এইটা হয়তো চলছে। আমার মনে হয় হুম, খুব যে বেশিদিন থাকবে সেটাও না। মানে পরিবর্তন তো হয়। সবকিছুর হুম, পরিবর্তন হয়, তাই না? সেটাই, পরিবর্তন হবে, অবশ্যই হুম, হবে। হুম, সেই, হ্যাঁ, পরিবর্তনকে তো মেনে নিতেই হবে, কিন্তু সেটা যেন মানানসই হয় হুম, হুম, সেদিকটাতেও হুম। আমাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই, হ্যাঁ, তো অবশ্যই। তো সুইটি আপু, ৯০ এর দশকে যখন আপনি শুরু করেছিলেন, তখন আপনাদের নাট্যচর্চার হুম, হুম। ধারাবাহিকতা কি ছিল? কি বলেন? তখন কেমন ছিল? ৯০ এর দশকে যখন শুরু করেছিলেন? ৯০ দশকে আসলে যখন শুরু করেছিলাম তখন তো আসলে আমি থিয়েটার দিয়ে শুরু করি। আমার আচ্ছা, থিয়েটারে রিহার্সাল হচ্ছে। একেকটা নাটকের ৬ মাস। আমরা আমরা যেভাবে আমাদের বেড়ে ওঠা, মিডিয়ায় হুম, আমাদের যেভাবে পথ চলা, আ ৬ মাস এমনও আছে প্রতিদিন রিহার্সাল হতো। তো হুম, এইভাবে আমাদের এগিয়ে যাওয়া এবং পরবর্তীতে যখন ১ম টিভি নাটক, তারপর প্যাকেজ নাটক আসলো, কাজ হুম, শুরু করলাম। তখন হুম, দেখা গেল যে আ রিহার্সাল হতো। হুম, বিটিভিতেও রিহার্সাল হতো, প্যাকেজ নাটকেও রিহার্সাল হতো। এমন একটা নাটক আমি এখন বলব যে আমি একটা নাটক করেছিলাম 'সুন্দরী'। মামুনুর রশিদের নাটক 'সুন্দরী'। আমার ১ম সিরিয়াল বোধহয়। ১ম না, আচ্ছা, 2nd সিরিয়াল। তো হ্যাঁ, সেইটা করতে যেয়ে ওখানে আমি সুন্দরবনের একজন বাওয়ালির মানে বউ। সেখানে আমি একদমই প্রচন্ড সুন্দরবনের ভেতরে কি শুধু জঙ্গল আর জঙ্গল, তাই না? হুম, তো হুম, ওখানকার একটা মেয়ে আমাকে কি আমি একটা বিধবা মেয়ে। আচ্ছা, আমাকে সাদা শাড়ি পরতে হচ্ছে এবং আমার ভাষা সেটা হচ্ছে আমাকে একদম খুলনার ভাষাটা বলতে হবে এবং একদমই আঞ্চলিক ভাষা বলতে হবে। হ্যাঁ, তো আমি আসলে এখন যেটা হয় যে হুম, আমি হয়তো কোনো রিহার্সাল নাই, কিছু নাই। আমি সেটে চলে গেলাম, কোনো রকম একটা ভাষা বলে দিলেই হলো। আর তখন হতো ৫-৭ দিন টানা রিহার্সাল হতো, ভাষা রপ্ত করতে হতো এবং হুম, আমার ক্যারেক্টারটা বুঝতে হতো যে আমার ক্যারেক্টার না শুধু, আমাদের এই যে বাওয়ালিদের জীবন কাহিনী, যে তারা মধু সংগ্রহ করতে যায় বা বিভিন্ন জিনিস সংগ্রহ করতে যায় যখন, তখন হুম, অনেক সময় দেখা যায় যে জঙ্গলের ভিতরে যে বাঘ টেনে নিয়ে যাচ্ছে, হুম, বিভিন্ন রকম সমস্যা হয় এবং হুম, হুম, ছোট হুম, ছোট মেয়েরা বিধবা হয়ে যায়। তো হ্যাঁ, এই যে শুধু আমার ক্যারেক্টারটাই বুঝলে আমাকে হবে না, আমাকে সাথে সাথে পুরো বাওয়ালিদের জীবন কাহিনীটাই আমাকে আমার গ্রিবে থাকতে হবে। হ্যাঁ, তাহলেই হয় কি অ্যাক্টিংটা ভালো মতন করা যায় এবং আমি বুঝতে পারবো যে আমার অতীত কি ছিল বা এই বাওয়ালিদের জীবন কাহিনীটা কি ছিল। হুম, তখন একটা মানুষ ভালো মতন প্লে করতে পারে ক্যারেক্টারটা। আমার আমার যেটা মনে হ্যাঁ, হয়। তো অবশ্যই, হ্যাঁ, তখন যেভাবে রিহার্সাল হতো, কস্টিউম রিহার্সাল হতো, মেকআপ আমি করব কিনা, মেকআপ আর্টিস্টের সাথে কথা হতো। সো সবকিছু মিলিয়ে একটা মানে নাটকের মানে শুধু স্ক্রিপ্ট না, বিভিন্ন সাইডে আমাদের রিহার্সাল হতো। তো হুম, সেই জিনিসটা এখন আর পাওয়া যায় না। ও, আমাদের সেই, তখনকার তৈরিটা এরকমই ছিল। হ্যাঁ, এরকমই ছিল সত্যি। যার জন্য মানুষ কিন্তু এখনো সেই নাটকগুলো কিন্তু ঝরা ভুলতে পারে না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এখনো সেই নাটকগুলোর কথা আমরা বারবার আমাদের মুখে আসে যে কোথাও কেউ নেই বা হুম, গ্রহগৃহী, হ্যাঁ, বিভিন্ন নাটক, তাই না? হ্যাঁ, সেই। না, সত্যি কথা, একদম আমি একমত। তো আপনি তো বললেন তাহলে আপনার শুরুটা কিভাবে হয়েছিল, হ্যাঁ? তো তারপরে আপনি আ টিভিতে কবে থেকে কাজ শুরু করেন? মনে আছে? ও বললেন তো টিভিতে না মামুন, হ্যাঁ, 96 থেকে শুরু করি 96, টিভিতে। আমি 94 এ থিয়েটার স্কুল থেকে পাশ করি, যেটা
ফেরদৌসী আপা, মজুমদার আপা অ্যান্ড আমেন্দ মজুমদার আমাদের শিক্ষক ছিলেন, আব্দুল্লাহ মামুন উনি ছিলেন শ্রদ্ধেয়। হ্যাঁ, ওনারা এই স্কুলটা দিয়েছিলেন এবং ওখান থেকে আমি 1 বছরের একটা কোর্স করে থিয়েটারে জয়েন করি আর কি। আচ্ছা আচ্ছা, বাহ। তো অনেকেই তো তারকা হওয়ার মোহ নিয়ে মিডিয়ায় আসে, আপনার এতে আপনার কি মনে হয় যে এদের সম্বন্ধে কি ধারণা? তারকা, আসলে তারকা হওয়া খুব সহজ, আবার ঝরে যাওয়াটাও খুব সহজ আমার কাছে মনে হয়। খুব অল্প সময়ে, যেমন আমাদের বেড়ে ওঠাটা যদি তুমি বলো, এখনো আমার মনে হয় আমরা চলছি, কত দূরে যাব জানি না, তারপরেও চলছি। যে তারকা কিনা জানি না, আমি একজন শিল্পী, আমি একজন অভিনয় শিল্পী, এটাই মনে আমি। আর তারকা কে মানে ধরো একটা যে কোনো একটা এখন যে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, খুব সহজে তারকা হয়ে যাচ্ছে, আবার খুব সহজে ঝরে যাচ্ছে। আমরা যেমন আমাদের থিয়েটার চর্চা যেমন 7টা মানে 7টা, মানে এর মানে সে যেতেই পারবো না, টাইম গুলো আমরা মেনে চলা বা আমাদের স্ক্রিপ্ট পড়া, অ্যাক্টিং এর আগে যে আমাদের 2বার পড়ে সেটে যাওয়া, এই এই চর্চাগুলো কিন্তু আমরা করে করে এখানে এসেছি। তারকা হয়েছে কিনা জানি না, কিন্তু এখন খুব সহজে তারকা হয়ে যাচ্ছে। কিন্তু আবার দেখি যে বা 10টা নাটক করলো, তারপর কিন্তু আর নাই। আচ্ছা। হ্যাঁ, এই যে কোনো কাজে হ্যাঁ, যে কোনো কাজের প্রতি যদি মানুষের শ্রদ্ধা না থাকে, মানুষের ভালোবাসা না থাকে, আমার মনে হয় তারকা হয়ে কোনো লাভ নেই। ওই জায়গাটা থেকে আমি ঝরে যাব। যেমন এখনো আমরা কাজ করছি বিকজ অফ আমার মায়া আছে, এই মিডিয়াটা আমার। আমরা এখানে কমেন্ট করছি দর্শকদের, খুব ভালো লাগছে, অনেকদিন পর ধন্যবাদ। তারপরে আবার আমি বিশ্বাস থাকবে মোদের, আমরা করব জয়। আমরা দেখলাম একটি ক্লিপ, যেটি আমার মনে হয় সুইটি আপু ফিরে এসেছে আবার। সুইটি আপু, আমরা এখন আপনার ওই যে ভোর হবেই ওই ক্লিপটি দেখলাম, আপনি দেখেছেন কিনা? সুইটি আপুর নেটওয়ার্কে খুবই প্রবলেম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি উনি একটু পর পর চেষ্টা করছেন আমাদের সাথে থাকবার জন্য এবং হারিয়ে যাচ্ছেন, আবার ফিরে আসছেন। দেখি উনি কতক্ষণ, যতক্ষণে উনি আমাদের সাথে ফিরে না আসেন পুরোপুরি, আমরা ওনার করা একটি নাটকের কিছু অংশ বিশেষ দেখি।
সুইটি আপু, সুইটি আপুকে আমরা আবার পেয়েছি। সুইটি আপু, আপনার পছন্দের কোনো নাটকের কথা বলুন। কার পরিচালনায় কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? সবার সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য ফিল করি আমি, কারণ আমি আসলে এই মুহূর্তে আসলে অনেক নাটক করেছি তো, কার সাথে স্বাচ্ছন্দ্য, কিন্তু ভালো নাটকে কাজ করতে আমি পছন্দ করি। যেমন কিছু নাটক আছে, দোকানির বউ, তারপর সুন্দরী নাটকটা, তারপরে আছে হলো দক্ষিণের জানালা খোলা, আলো আসে আলো ফিরে যায়। আচ্ছা, প্রচুর নাটক, তার মধ্যে বলবো যে গিয়াসউদ্দিন সেলিম, এনেছি সূর্যের হাসি, তারপর লাবণ্য প্রভা, আকরাম খান, আতিক ভাই, মেজবাহ রহমান সুমন, ইনাদের সাথে কাজ করে আসলে প্রতিটা মুহূর্তে শেখা যায়। হ্যাঁ, ভালো ডিরেক্টরদের সাথে কাজ করলে কি যেটা হয় যে মানে আমার মনে হয় যেমন আমি প্রতিটা মুহূর্তে আমি আমারটা দিব কেন, ডিরেক্টরের কাছ থেকে আমি নেয়ার চেষ্টা করি যে তারা কি বলছে। তো যাদের কথা বললাম তারা অনেক ভালো, অনিমেষ আইচ, তারা ভীষণ ভালো ডিরেক্টর। তো তাদের সাথে কাজ করে আসলে আমার মনে হয় যে প্রতিটা মুহূর্ত আমি শিখি, এবং এখনো আমি বলবো যে আমি ভালো নতুনদের সাথেও কাজ করি। কিছুদিন আগেও একটা কাজ করলাম, আমার মনে হয়েছে যে আমি তখন বলি যে সে আমার ছোটও যদি হয় তারপরেও আমি বলি যে আমাকে বলো, হ্যাঁ আমি কি করব, কারণ এমনও ডিরেক্টর আছে যে কাজ করছি, আমি যে অ্যাক্টিং করছি বাহা বাহা দিচ্ছে যে হ্যাঁ ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে যে মানে আমার ক্যারেক্টারটা তো আমি বুঝতে পারছি যে কি, তারপরেও ডিরেক্টরের কিছুটা নেয়ার তো আমি চেষ্টা করব, তাই না? তো তাদের সাথে, যাদের নাম বললাম তাদের সাথে কাজ করতে আমি পছন্দ করি, এবং আমার মনে হয় যে অনেক ভালো ডিরেক্টর, অনেক ভালো কাজ করা যায়। অনেক কিছু শেখা যায় ওনাদের কাছ থেকে পাশাপাশি। তো সুইটি আপু, আপনি তো মঞ্চে কাজ করেছেন, তারপরে টিভির পর্দায়, এবং শুনেছি যে বড় পর্দায় সিনেমাতেও নাকি কাজ করেছেন। হ্যাঁ, একটা কাজ করেছিলাম, সেটা আবু সাইদের বাসী। সামনে আর একটা হয়তো করব, এখনো ফাইনাল হয়নি। যদি আমার স্ক্রিপ্টটা পছন্দ হয় তাহলে অবশ্যই কাজ করব, কারণ বড় পর্দায় কাজ করা আসলে আমাদের প্রত্যেকটা শিল্পীরই আসলে স্বপ্ন থাকে বড় পর্দায় কাজ করব, যে কাজটা অনেকদিন থেকে যায়, তাই না? তো আমি আশা করব যে ওই কাজটা যদি আমি দেখি যে ক্যারেক্টারটা আমার পছন্দ হচ্ছে, তাহলে আমি অবশ্যই করব। সেটাই। তো এখন কোন কোন স্ক্রিনে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? কোন স্ক্রিনে আসলে সব জায়গায় স্বাচ্ছন্দ্য ফিল করি, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়, বারবারই মনে হয় যে মঞ্চে নাটক করার মজাই আলাদা। হয়তো অনেকটা সময় নেয় মঞ্চ, মানে রিহার্সালের সময় নয়, কিন্তু মঞ্চে কাজ করে আমি স্বাচ্ছন্দ্য ফিল করি একদমই। সাথে সাথে দর্শকের একটা মানে অনুভূতি কি সেটা পাওয়া যায়। হ্যাঁ, তো আমার সবসময় পছন্দ হচ্ছে মঞ্চ। মঞ্চ, হ্যাঁ, একদম একমত। আচ্ছা সুইটি আপু, আপনার পরিবারের কথা বলুন। আমার পরিবারের কথা, আমি আমার হাজবেন্ড, এই তো আমার ভাই বোন আছেন, বাবা মা মারা গেছেন 4-5 বছর, মা মারা গেছেন 4 বছর, বাবা 5 বছর, আর সবাইকে নিয়ে ভালো আছি, এই তো। গুড। হ্যাঁ, তো আপনার বাবা মা মানে ভাই বোন কেউ কি এই কালচারাল মিডিয়ার সাথে জড়িত ছিল বা? একদম না, একদমই না। সবাই এই কথাটা বলে যে কেউ কি ছিল, মানে তোমার বাবা মা বা ভাই বোন, আসলে কেউ আর কেউ না। হ্যাঁ, আমি কিভাবে যেন হাঁটা হয়ে গেল।
ও আচ্ছা। তো ভেবেছিলাম ঝরা হ্যাঁ, ভেবেছিলাম হ্যাঁ, এটা শখ পর্যন্তই থাকবে, পরে আচ্ছা। আর শখ রইলো না। আমি আমার প্রথম বিজ্ঞাপনের শুটিং করতে যাই যখন, হুম, আমি ভীষণ লাজুক ছিলাম, ভীষণ, মানে আমি হাঁটতেই পারছি না, মানে আচ্ছা। আরো ডিরেক্টর ছিল আমাদের আফজাল হোসেন। তো উনাকে প্রথম দেখা, তখন তো আফজাল ভাইয়ের ভীষণ ক্রেজ চারিদিকে। তো হুম, উনি যখন ডিরেক্টর, তখন কি মানে হাঁটতে বলছে, হাঁটতে পারতাম না। সো তখন তো আসলে শখ করে আমার যাওয়া। পরবর্তীতে আফজাল ভাই বলল যে স্ক্রিনে এত মানে শার্প আমাকে লাগে, কিন্তু হুম, আমি মানে অ্যাক্টিং এর জায়গায় খুবই দুর্বল, এবং হাসতেও পারি না আমি মাঝে মাঝে, কারণ আমি বেসিক্যালি খুব লাজুক। এরপরে উনি আমাকে মানে সাজেস্ট করলো যে থিয়েটার স্কুলে ভর্তি হওয়ার জন্য। আচ্ছা, এন্ড আচ্ছা। আমি থিয়েটার স্কুলে 1 বছর পড়লাম, তারপর হুম, থিয়েটার। এই থিয়েটার থেকে আস্তে 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 টিভি পর্দায় আসা আর কি। হুম, হুম। বাহ! And চমৎকার। এখন এখন আমি অনেক কথা বলি ছড়া, অনেক কথা বলি, মাঝে মাঝে হ্যাঁ, এত তাই কথা না? বলি সবাই থেমে থাকে, সুইটি। কারণ আমার মনে আছে আমি যখন আপনার সাথে অনেক আগে সেই 90s এই হবে মোহন খান, মোহন ভাইয়ের একটা মোহন ভাই, সিরিজ হ্যাঁ হ্যাঁ, করছিলাম। হ্যাঁ, সিরিজ করছিলাম সেটা ছিল বিকেএসপি না কোথায় আমার ঠিক মনে পড়ছে না এক্স্যাক্টলি। বিকেএসপি একটা ওই যে বিকেএসপি তাই না? সাভারে। হ্যাঁ সাভারে, হ্যাঁ 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 সেখানে। তো তখন আপনিও ছিলেন সেই নাটকে, আমিও ছিলাম। ওটা একটা সিরিজ ছিল। তো হ্যাঁ হ্যাঁ ওরকম হয়েছিল, আমি চিন্তা করতাম যে সুইটি আপু এত কোয়াইট কেন? হ্যাঁ, মানে সারাক্ষণ দেখতাম আপনি আপনার মতো কারোর সাথে খুব একটা কথা বলছেন না, কোনো কোয়ার্টিসের সাথেও না, মানে প্রয়োজন ছাড়া। হ্যাঁ, হ্যাঁ, তো আমি ভাবতাম যে সুইটি আপু মনে হয় অনেক মুডি, ওনার সাথে মানে আগ বাড়িয়ে কথা বলাটা ঠিক হবে না, যেহেতু আবার কি না কিভাবে নেয়, তাই না? তার কারণ তখন তো আমাদের জুনিয়র সিনিয়রদের মধ্যে একটা হুম 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 রেসপেক্ট ছিল কিন্তু, তাই না? হুম যে হুম হুম। সিনিয়ররা যদি সেটা ঠিকভাবে না নেন তাহলে কেমন হবে ব্যাপারটা। তো সেটা চিন্তা করেও আমি মানে ওই রিলেশনশিপটা আপনার সাথে আমার ডেভেলপ করেনি। তুমি তুমি তোমার তোমার মাথার মধ্যে এটাই সেট করে রেখেছো যে সুইটি আপু খুব মুডি, আসলে আমি একদমই অপোজিট। আমি সেটাই। একদমই মুডি না, এবং শুধু আমি বলবো যে আমি মিডিয়ায় আমার কলিগদের সাথে বা ফ্রেন্ডসদের সাথে তো কথা বলি, অনেক কথা বলি এখন। আগেও মানে চুপচাপ ছিলাম একটু, কিন্তু এখন হুম, একদমই না। মিডিয়ার বাইরেও যারা হুম, আছেন, হুম, আমি সবার সাথে মিলে থাকতে পছন্দ করি, মিলেমিশে হুম, থাকতে পছন্দ করি, আম, ভালো থাকার চেষ্টা করি। সবাই মানে কেউ কথা বলতে আসলে আমি কথার উত্তর দেই, বা হুম, কোনো সাজেশন নিতে আসলে বা হুম। প্রবলেমে পড়লে আমি যতটুকু পারি করার চেষ্টা করি সবার জন্য। সেই না, খুব ভালো লাগলো সুইটি আপু যে এতদিন পর আপনার সাথে যখন আমি কথা বললাম তখন আপনি যেভাবে আমাকে একসেপ্ট করলেন যে হ্যাঁ ঝরা, মানে তখন মনে হলো যে বাহ, আপনি তো মানে মনে রেখেছেন এখনো, তাই না? যে কত বছর আমি গেল আমি আমাদের। শুনো, তুমি লন্ডনে থাকো, তারপরে আমাদের ফামি থাকে, দেন হুম, আমেরিকায় আমাদের অনেক শিল্পী থাকে, আমি রেগুলার সবার সাথে যোগাযোগ করি। যে ওরা তো আমাদের কোনো কারণে হয়তো ওরা হয় বিয়ে হয়ে অনেকে সেটেল হয়েছে, বা অনেকে ও বাচ্চাদের জন্য গেছে, কিন্তু মোটামুটি আমার সাথে সবার যোগাযোগ আছে কম বেশি। হুম, হুম। তারপর আমার মনে পড়ে একবার লন্ডনে আপনার সাথে অনেক আগে দেখা হয়েছিল। আপনি হ্যাঁ, প্রথম লন্ডনে এসেছিলেন, হ্যাঁ। হুম 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 তখন আপনি আমাকে বলেছিলেন তুমি ঝরা না? তো তখন জাস্ট আমি এসেছি হয়তো কয়েক মাস পরে। তা আমি বললাম হুম। যে হ্যাঁ। তখন আপনি বললেন যে আম, ঝরা তুমি এখানে কিভাবে থাকো? তোমাকে দেখে না আমার খুব মায়া লাগছে। হ্যাঁ, তুমি হুম। লন্ডনে কিভাবে থাকবা সবকিছু ছেড়ে? তো এখন আমার মনে পড়লে হাসি পায় যে সত্যি মানে কত বছর হয়ে গেছে না? কত বছর পর অনেক আবার অনেক, আবার দেখা হলো। প্রায় 20 বছর তো হবেই ঝরা। হ্যাঁ, 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 ২০ বছর হবে। 20 বছর হবে না, ২০ হ্যাঁ, বছর। 2002-এ গেছি মনে হয়। না, হুম, হুম, আসলে হুম, ওই কথাটা আরেকটা ছিল যে আমি প্রথম যখন লন্ডনে প্রথম 1 মাসের জন্য গেলাম, আমরা মঞ্চনাটক করতে গিয়েছিলাম, এটা ইবলিশ। হ্যাঁ, তো আচ্ছা। ওটা পরবর্তীতে আমরা আরো 2টা নাটক করি, আহ প্যাকেজ নাটক এসেছিল। তো হুম, ওটা করতে যে আমার অনেকের সাথে পরিচয় হয়েছে,
অনেক বাঙালি মেয়েদের সাথে। হুম আমি তোমাকে কিছুক্ষণ আগেও বলছিলাম, আমি শুধু এখন কিন্তু নাটকই যে করি সেটা না, আমি বিভিন্ন রকম সামাজিক কাজগুলো আমি করি। হুম 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 বাচ্চাদের নিয়ে কাজ করি বা মেয়েদের নিয়ে কাজ করি। তো তখন আমার না সবসময় একটাই থাকে যে মানুষের সাথে কথা বলার থাকে, যে শুধু আমাদের মিডিয়া না, আমি নর্মাল মানুষের সাথে কথা বলার চেষ্টা করি এবং তার প্রবলেমস জানার চেষ্টা করি, কি কেমন আছেন, ভালো হুম এখানে আর সবসময় আমার না আমি বাংলাদেশে আছি কিন্তু আমার প্রবাসে যারা বাঙালি থাকে হুম তাদের কথা আমি খুব চিন্তা করি। যেমন আমার বোনরাও আছে বা আমার কাজিনসরা আছে বা হুম ফ্রেন্ডসরা আছে, সবার জন্য আমি চিন্তা করি। বা আমি যখন থাকতে যাই তখন হুম আমি দেখি নীরবতাটা কিভাবে গ্রাস করে। হুম ভয়ঙ্কর এটা, ভীষণ ভয়ঙ্কর। আমি যখন ১ মাস লন্ডনে ছিলাম প্রতিদিন জানালার কাছে উঠে বসে থাকতাম, হুম এন্ড আমি রাস্তায় মানুষ দেখার চেষ্টা করতাম, দেখতাম যে মানুষ নেই, মানুষ আচ্ছা নেই। এবং আমি এভরিডে আমার হাজবেন্ডকে ফোন করতাম আর বলতাম যে জানো মানুষ নেই রাস্তায়। হুম এবং এই যে যে আমি ১ মাসেই বুঝে গেছি যে কি মানে একা থাকা, এবং হুম ওখানে কেউ কাউকে যে সময় দিবে সেই সময়টা নাই। হুম শুধু তাদের সময় কি তোমাদের মনে ওখানে স্যাটারডেতে ছুটি না, হ্যাঁ স্যাটারডে সানডে সানডে, হ্যাঁ হ্যাঁ, ওই সময়টা তারা তাদের ৭ দিনের কাজ শেষ করছে, হ্যাঁ দাওয়াত থাকলে ডিনারে যাচ্ছে, এইটুক পর্যন্ত। এছাড়া সময়টা দেয়াটা ডিফিকাল্ট। সো আমার হুম না ওই জায়গা থেকে আমি অনেকের সাথে কথা বলতাম, বিশেষ করে ধরো তুমি হয়তো স্কুলে জব করতে বা আরো ১০টা বাঙালি মেয়ে জব করছে, তাদের সময়টা তাও একটু উৎফুল্ল ভাবে কেটে যাচ্ছে, হুম কিন্তু হুম যারা ঘরে বসে আছে তাদের হ্যাঁ সাথে আমি কথা বলতে চাইতাম। অনেক ভাবিরা ছিল, তো আমি বলতাম ভাবি, একটা ভাবির সাথে আমি কথা বলেছিলাম, তো আমি বললাম কেমন লাগছে আপনার লন্ডনে এসে, লন্ডন, হ্যাঁ আমরা ছোটবেলায় পড়েছি কি লন্ডন আমেরিকা এরকম করতাম না আমরা, যে হ্যাঁ এখানে প্লেনে করে যাওয়া যায়, কি স্বপ্ন ছিল আমাদের, যাব আমরা না। হুম তো ওই ভাবিটার কাছে আমি একটা কথা শুনলাম যে আপা ভালো আছি, অনেক চকচক ঝকঝক, চারিদিকে অনেক বড় বড় বিল্ডিং, খুব ভাল লাগে, কিন্তু মনে হয় কি জানেন আপা, আমি বললাম কি মনে হয়, বলে যদি পাখির মতন ২টা ডানা থাকতো আমি এক্ষুনি উড়ে আমি সিলেট চলে যেতাম, আমার ও ভালো লাগে না, আমার মনে হয় এখানে আমাকে খাঁচায় আটকে রেখেছে। আমি বিশ্বাস করবো ওই কথাটা শুনে না আমি রিয়ালাইজ করলাম যে আসলেও তাই। হুম ধরো প্রথম যখন আমি একটা জায়গায় যাচ্ছি, যতদিন পর্যন্ত না আমার একটা সার্কেল হবে, যতদিন পর্যন্ত আমি বাইরে আমার মেশার থাকবে না, পরিবেশ থাকবে না বা কাউকে চিনতে পারছি না, ততদিন কিন্তু আমি ঘরে বন্দি হয়ে আছি। আমি টিভি কতক্ষণ দেখবো, আমি রান্না করছি, আমি হুম সবই করছি, কিন্তু হুম তারপরে আমার একজন একটা ফ্রেন্ড বা একটা কাজিন বা আমার একটা বোনের সাথে যদি আমি কথা বলতে পারি, তাহলে আমার তাও একটু রিল্যাক্স লাগে, তাই না? তো তা ঠিক আমি সব সময় প্রবাসে যারা থাকে তাদের নিয়ে কিন্তু আমি সব সময় খুব চিন্তা করি, ভাবি যে আসলে তাদের কি হচ্ছে, কিভাবে সময়টা কাটছে। এই যেমন এই প্যান্ডামিক সময়টা বিশেষ হুম করে হুম আমরা ঘরে বন্দি ঢাকায়, তুমি হুম বিশ্বাস করবা ৪টা মাস, ৩ মাস তো আমি আমার বারান্দায় যাইনি, এমন আচ্ছা ভয় ঢুকেছিল, মনে হচ্ছিল কি বারান্দায় বসে আছে কোভিড, আহ দরজাটা খুললেই আমাকে গ্রাস করছে। এন্ড হুম আমি ওই সময়টার কথা আমি চিন্তা করতে চাই না, এমন একটা ভয়ঙ্কর সময় গেছে, হুম পুরো ঢাকা শহরে পাখির ডাক ছাড়া আর কিচ্ছু শব্দ শোনা নাই, যেত না যে হুম যার বাসায় আটকানো। তখন আমি চিন্তা করতাম আমার অবস্থা এমন, কতক্ষণ আমি রান্না করব, কতক্ষণ বই পড়বো, কতক্ষণ ফিল্ম হুম দেখবো। সেই তুমি দেখো আমরা তাও ২টা ৩টা রুম নিয়ে থাকছি, যারা এক হুম রুমে ১০ জন থাকছে হুম তাদের কি অবস্থা। সত্যি কথা হ্যাঁ সমস্ত কথা আমি সবকিছুর উপরে আসলে আমরা তো মানুষ, হুম আমি মানুষ হয়ে আরেকটা মানুষের কথা ভাবার চেষ্টা করব, যে আমি আজকে একবেলা খেতে পারছি, আরেকটা মানুষ কি খেতে পারছে। হুম সমস্ত কিছু যখন তুমি চিন্তা করবে না অস্থির লাগে। আমি ওই সময়টার
আর আমি চিন্তা করতে চাই না যে আমি নিজেই 4 মাস আটকে ছিলাম ঘরে, কি অবস্থা। এখন তো তোমাদের ওখানে শুনছি যে আরো একটু ভয়ঙ্কর অবস্থা, সবাই ঘরে বন্দি হয়ে আছে, তোমাদের লকডাউন চলছে। তারপরেও বলবো সবকিছু সহ্য করার শক্তিটা আমাদের থাকতে হবে। আমরাও ছিলাম, সবাই ছিল, আসলে পুরো বিশ্ব ছিল। সো আমি মনে করি যে আমরা একটু ধৈর্য ধরি, ধৈর্য ধরার পরে হয়তো আমরা সুন্দর একটা আলো দেখবো, সুন্দর একটা পৃথিবী দেখবো। আর যদি এই সময়টা যদি আমি অস্থির হয়ে যাই, আমি অস্থির হয়ে বাইরে যাই, এই করছি সেই করছি, তখন এই জিনিসটা আরো বাড়তে পারে। সো আমার মনে হয়, আমি আমার প্রবাসী বাঙালিদের উদ্দেশ্যে বলছি যে লকডাউন দিয়েছে, আপনারা ভালো ঘরে থাকবেন। আর হ্যাঁ, কিছু জিনিস তো আমারও বিরক্ত লাগে, আপনাদেরও বিরক্ত লাগবে। সহ্য করার ক্ষমতা, এটা আমাদের মানে সহ্য করতে হবে, এটা করার কিছুই নাই, আমাদের হাতে নাই এই জিনিসটা। তো যতটুকু পারি আমরা নিজের কাজ করব। এই সময়টা আমরা অনেকটা হাতে পাচ্ছি সময়, সো আমরা কিছু শেখার চেষ্টা করব। অনলাইনে এখন অনেক কিছু শেখা যায়, অনেক কিছু দেখা যায়। আমরা হয়তো পড়াশোনাও করতে পারি অনলাইনে, এখন অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। সেই সময়টা নষ্ট না করে আমরা এই দিকে মনটাকে দেই আর ভালো থাকার চেষ্টা করি, সময়টাকে কাজে লাগাই। অবশ্যই। হ্যাঁ, আর পাশাপাশি আমি বলবো যে আমাদের সবাইকে সচেতন হতে হবে। কারণ আমরা দেখা যাচ্ছে, হ্যাঁ, আমরা যেমন আমাদের এখানে এখন লকডাউন চলছে, সেকেন্ড লকডাউন যেটা আপনি বললেন। তো আমরা কিন্তু খুব নেসেসারি কাজ ছাড়া বাইরে যেতে অ্যালাউড না। হ্যাঁ, ইভেন আমরা কিন্তু কোনো ফ্রেন্ডকেও ভিজিট করতে পারছি না, এরকম একটা অবস্থা এখন। সো আমাদের যাদের কাজে যেতে হবে, যেমন কি ওয়ার্কারদের, বাচ্চাদেরকে সাপোর্ট করার জন্য যে সমস্ত স্কুলে যারা টিচিং করে টিচাররা বা সাপোর্ট স্টাফ, তাদেরকে যেতে হবে কাজে। এবং কি ওয়ার্কারদের অফকোর্স, যেমন এনএইচএস, হ্যাঁ, হসপিটালে যারা কাজ করে, যে সমস্ত আমাদের কি ওয়ার্কার, তাদের কাজে যেতে হবে। কিন্তু তাছাড়া আর সবাইকে কিন্তু বলা হয়েছে একমাত্র নেসেসারি কাজ ছাড়া বাইরে না যেতে। সো এটা যদি আমরা মেনে চলি, আমি শিওর আমরা কোভিডকে কন্ট্রোলে আনতে পারবো। এবং আমারও মনে হয় সবাই সবাই মেনে চলবে, কারণ আমি বিশেষ করে আমাদের বাঙালি কমিউনিটিকে বলছি যে সবাই মেনে চলবে। এবং আমাদের আসলে বিশেষ করে এটা তো প্রবাসে, মানে আমরা যখন যাই ঢাকার, মানে বাংলাদেশের বাইরে লন্ডনে যাই বা আমেরিকা যাই বা ইউরোপে যাই, যেখানেই যাই, প্রবাসী বাঙালিরা এত ভালো আমি বলতে পারবো না। ও মা, মানে আমি তো মানে বাইরে গেলে দেখি এত, মানে মনে হয় কি আমারই ভাই, আমারই বোন, এত মানে আপা যখন বলে না, তখন মনে হয় কি, আর যখন চলে আসছি ভীষণ খারাপ লাগে তাদের জন্য। হয়তো রক্তের সম্পর্কই যে সম্পর্ক সেটা না, হ্যাঁ, তার উপরেও সম্পর্ক আছে, তাই না? আমার ভাই বোনরা যারাই আছে সবাই চিন্তা করবে যে আমি আজকে খাচ্ছি, বা আমার কমিউনিটিতে যদি এটা ছড়িয়ে যায় অবশ্য ভয়ঙ্কর। হ্যাঁ, তো সবাই মেনে চলবে, যার যার দরকার তারা বাইরে যাবে, কাজ করবে, কিন্তু অবশ্যই মাস্ক এবং যেই মানে সামাজিক দূরত্ব, এই জিনিসগুলো যদি বজায় রাখে, আমার মনে হয় যে এটার মানে ওইভাবে ছড়াবে না। হ্যাঁ, সেটাই আশা করছি তাই। তো আপনি এখন বলুন সুইটি আপু, আপনার করোনা কাল কেমন কাটলো বা কেমন কাটছে? প্রথমে তো বললেন প্রথম 4 মাস আপনি ঘরেই ছিলেন, তো তখন কি করতেন? শুধু রান্না বান্না, বই পড়া, মুভি দেখা? আর তারপরে 4 মাস পরে কি শুরু করলেন? আবার কাজ শুরু করলেন কি? সুইটি আপু বোধহয় আবার ফ্রিজ হয়ে গেলেন। সুইটি আপু, তো 4 মাস, প্রথম 4 মাস তো ঘরেই ছিলেন, তারপরে সময়টা কিভাবে কাটাচ্ছেন? প্রথম 4 মাস একদম ঘরে ছিলাম, কাজ করতাম। যেহেতু আমি আমার বাসায় আমি সমস্ত কিছু ম্যানেজ করি, সেহেতু আমাকে তো বিষণ্ণ হলে চলবে না। সাথে সাথে আমার, আর আমরা ধরো তাও
ঘরে বসে অনেক সময় ঘরে থাকি তো আমরা, তাই না? হুম, কাজের বাইরে আমরা কাজ করি, তার বাইরে আমরা কিন্তু ঘরেই থাকি, ঘরে রান্না করছি, এটা করছি, গুছাচ্ছি ওটা। কিন্তু মানে হাজবেন্ড, মানে আমার হুম, তোমার ভাইয়া, হুম, ওরা তো বাইরে যেয়ে অভ্যস্ত, তাই না? হুম, প্রতিদিন জি, সকালে তাদের কাজে যেতে হয় বাইরে। তো আমি যদি বিষণ্ণ হই, আমি যদি মন খারাপ করে থাকি, সেই জিনিসটা আমার বাসার প্রত্যেকটা মেম্বারের উপর পড়বে। তো হ্যাঁ, আমি চেষ্টা করতাম, আমি স্ট্রং থাকার চেষ্টা করতাম এবং আমি সারাক্ষণ মানে উৎফুল্লতা ওই মানে সমস্ত আমার ঘরের সবকিছুই তো বন্ধ ছিল। হুম, জানালা খুলতে পারবে না, ঘরের দরজা খুলতে পারবে না। হুম, এইরকম পরিস্থিতি ছিল এবং ঘরে কিছু ঢুকলে ওটা ওয়াশ হয়ে বা বাইরে রেখে ৩ ঘন্টা তারপর ভেতরে ঢোকানো। হুম, সমস্ত কিছু আমি একটা সিস্টেমের মধ্যে ফেলে দিয়েছিলাম এবং আমি সবসময় আ করতাম যে আমি সুস্থ থাকি, আমি ভালো থাকি, তাহলে আমার পরিবারটাও ভালো থাকবে। এইটা আমি চেষ্টা করতাম। হুম, অ্যান্ড হচ্ছে আমি কিছু জিনিস খুব মানি। যেমন মানি না, আমি আ মানে করার চেষ্টা করি। যেমন আমার বাসায় কেউ অসুস্থ হলে আমি আ আরো বেশি ক্লিন করা শুরু করে দেই। মানে আচ্ছা, আমার মনে হয় তখন আমার বেডশিটটা হোয়াইট হবে। তাহলে হয়তো আমি দেখার একটা আছে না, বিষয় আছে না? ওই জায়গাটায় যেয়ে হয়তো দেখলে ওই জিনিসটা আমার সুস্থ হয়ে যাব। আ তো এই সমস্ত জিনিস আমি দেখতাম এবং খুব ক্লিন রাখার চেষ্টা করতাম। ৪ মাস পরে আস্তে আমি বের হওয়া শুরু করলাম। হুম, বের হয়েই আমি একটা ফিল্ম করলাম। সেটা হচ্ছে আচ্ছা, ৭৫ আ মা পরবর্তী সময় আরকি। হ্যাঁ? আচ্ছা, ১৫ই অগাস্ট ও, ফিল্মটার নাম। হুম, হুম, ১৫ অগাস্টের পরের দিন ১৬ই অগাস্টে কি হয়েছিল? মানে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা, হুম, তার মেরে ফেলার পরে তার পরিবার সহ পরবর্তীতে সেই রাতের পরবর্তী সকাল যে হলো, তখনের সিচুয়েশনটা কি ছিল আচ্ছা, বাংলাদেশে। তো ওটার উপর একটা ফিল্ম হয়েছে এবং আমাকে যখন বলল যে এইটা করতে হবে, হুম, তো আমি কিন্তু কোনো কিছু চিন্তা করিনি যে উম করব না এই প্যান্ডামিক সময়। হুম, আমার তখন মনে হয়েছে যে না, এই কাজটা আমি করবই করব। কারণ এটা হচ্ছে এমন একটা কাজ যেখানে না বলা যাবে না। এটা সেই, আমাকে যে অফার করেছে হুম, আমার সৌভাগ্য। হ্যাঁ, এবং আমি ওখানে আমাদের শ্রদ্ধেয় তাজউদ্দিন আহমেদ উনার ওয়াইফের ক্যারেক্টার করি। আচ্ছা, অ্যান্ড আম আমি এফডিসিতে শুটিং হয়েছে। আমি ওই চরিত্রটা নিয়ে ভেবেছি এবং আমি আম দেখলাম সেখানের কস্টিউম দেখলাম, কিভাবে উনি ছিলেন। হুম, উনাদের ওই সময়টা আমি স্টাডি করে দেন আমি শুটিং এ গেলাম। তো আমি করে খুবই আনন্দিত এবং আম তখন মনেই হয়নি যে আমার কোভিড হবে বা কিছু। আমি যে আচ্ছা, করতে পেরেছি এটাই আমার বড় হ্যাঁ, পাওয়া। হ্যাঁ, অবশ্যই আমরা ওই ধরনের নিয়েছি, যেমন প্রিকশন মাস্ক নিয়ে, পরেছি, হ্যাঁ, অফকোর্স, হ্যাঁ, 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 প্রিকশন নিয়েছি, মাস্ক পরেছি। আ তারপর যতটুকু নিজেকে মানে দূরত্ব বজায় রাখা যায় হ্যাঁ, ততটুকু করেছি। এই আচ্ছা, আরকি। তারপরে কাজ শুরু করেছি, টিভিসি করলাম। আ তারপর নাটক করা শুরু করলাম। কিন্তু হুম, সবকিছুর মধ্যেই আ চেষ্টা করি যে আ সুস্থ থাকা, হুম, নিয়মগুলি মেনে চলা। হ্যাঁ, আমি বাইরেও যখন যাচ্ছি মাস্ক ব্যবহার করছি, হুম, অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছি। সবকিছু করেই কিন্তু আমাকে, কারণ কাজ তো করতে হবে। বন্ধ করে রাখলে চলবে না। হ্যাঁ, তো সেটাই। হ্যাঁ, মেইনটেইন করছি আরকি। হ্যাঁ, হ্যাঁ। ও দ্যাটস গুড। তো আপনি আমি শুনেছি যে আপনি এখন সামাজিক কাজেও নিজেকে খুব মানে ভীষণভাবে ব্যস্ত রেখেছেন। হু, হু। সো এটা যদি একটু বলেন যে সামাজিক কি ধরনের কাজ করছেন আ বর্তমানে? সামাজিক কি ধরনের কাজ করছি? আসলে বিভিন্ন ধরনের কাজ করছি। হু, হু, হ্যাঁ? তো হুম, তার মধ্যে যখনই আমাকে কোনো কাজে বলা হচ্ছে যে হুম, এই ধরনের প্রোগ্রামে যেতে হবে বা হুম, মেয়েদের নিয়ে কোনো টক শো বা মেয়েদের হুম, নিয়ে কোনো প্রোগ্রাম, আ এখানে ইলেকশনের ক্যাম্পেইনের ছবি দিয়েছো তুমি। এটা হচ্ছে আমাদের মেয়র ইলেকশনের ক্যাম্পেইনে গিয়েছিলাম। আমি, সৌমি আপু, হুম, হ্যাঁ।
তো বিভিন্ন রকম কাজ তো করছি, হুম আর বাচ্চাদের নিয়েও কাজ করছি। যখন যেটা আমার মনে হয় যে আমাকে দিয়ে হুম যতটুকু মানে যদি কেউ কোনো উপকার পায় বা আমার একটা কথাতে যদি কেউ কোনো কারো চেঞ্জ হয়, হুম আমি সেই কাজগুলো করি, এবং যে কোনো কাজ সেটা। আমি মনে আচ্ছা করি না যে সবকিছুর ঊর্ধ্বে, আমি মনে করি যে আমি একজন মানুষ, আমাকে দিয়ে যদি কারো উপকার হয় বা হুম আমার আমার ভালো যে জিনিসটা, সেই জিনিসটা যদি আমি আরেকজনকে দিতে পারি, সেটাই হুম আমার কাছে মনে হয় অনেক বড়। সেই মানুষটা যদি একটু হলেও চেঞ্জ হয়, সেটাই তো আমার কাছে বড় পাওয়া। পাওয়া, হ্যাঁ অবশ্যই। তো আপনাকে যদি বলি সুইটি আপু, আপনি এতদিন ধরে কাজ করছেন, সো আপনার অতৃপ্তি কোথায়? অতৃপ্তি? হুম আমার আসলে কোনো অতৃপ্তি নেই, যেহেতু আমি বাহ একটু লাজুক টাইপের। হুম যে এটা তো প্রথম থেকে আমি হ্যাঁ হয়তো আরো ভালো নাটকে কাজ করতে পারতাম, হুম আরো ভালো ভালো ক্যারেক্টারে কাজ করতে পারতাম, কিন্তু আমি কখনো আম, আছে না, নিজের থেকে কোনো সময় বলিনি আগ বাড়িয়ে যে আমি, হ্যাঁ, বলা। হুম আমি এই কাজটা করতে চাই। বা ইভেন হুম দো আমার নিজের প্রোডাকশন হাউস ছিল, এবং হুম, এই প্রোডাকশন হাউস থেকে অনেক মানে আমি বলবো প্রত্যেকটা নাটক ভালো বানিয়েছি, এবং আচ্ছা প্রতিটা নাটক ভালো ডিরেকশন দিয়েছে। তো ওখানেও আমি হাত দেইনি, ওখানেও আমার হুম ডিরেক্টরদের স্বাধীনতা দিয়েছি যে হুম তোমার যাকে ইচ্ছে তাকে নাও। এটা আচ্ছা মানে একজন শিল্পী শুনে বলেছিল, সুইটি তুমি এটা কেন করলে? সাধারণত তো মানুষ প্রোডাকশন হাউস বা নাটক বানায় হলো তাকে উজ্জ্বল করার জন্য, তুমি সেই কেন এটা করেছো? আমি হ্যাঁ বলি না, আমি আমি হ্যাঁ সো হ্যাঁ, আপনার আমি থিঙ্কিং একজন শিল্পী। হ্যাঁ আমি চাইবো যে মিডিয়ায় ভালো ভালো নাটক হোক, এবং আমাকে যে নিয়ে করতে হবে এমন কিছু না। তো আসলে হুম এটা বলবো যে আমারই আমারই প্রবলেম। এছাড়া আমার কোনো অতৃপ্তি নেই। আমি অনেক ভালো ডিরেক্টরের সাথে কাজ করেছি, অনেক ভালো মঞ্চে অনেক ভালো ভালো গুণী শিল্পীদের সাথে আমি হাঁটতে পেরেছি, আমার হুম শিক্ষক পেয়েছি, অনেক হ্যাঁ গুণী গুণী শিল্পী। এর থেকে বড় পাওয়ার কি? আমি মনে করি এর থেকে আমি অনেক বেশি পেয়েছি। বাহ চমৎকার। সুইটি আপু, আপনি আম, একটু ভাইয়ার সম্বন্ধে জানতে চাইবো যে উনি কি করছেন বা কিভাবে সময় কাটাচ্ছেন বর্তমানে। বিজনেস করছেন। উনিও বসেছিলেন ২ মাস, মার্চ, এপ্রিল, মে লাস্টের থেকে বের হওয়া শুরু করেছে। আর আচ্ছা, যখন পারছিল না, তখন হুম শুরু করে দিয়েছে। আমার আগেই শুরু করেছে ও, এবং বাইরে গেলে তো বিশাল একটা মানে বলা চলে যে এইটা করতে হবে, ওইটা করতে হবে, এবং আমি কিছুক্ষণ, যেহেতু ছেলেরা মেয়েরা যেভাবে সচেতন, হুম ছেলেরা কিন্তু একটু কম, মানে হুম এটা মাস্কটা ঠিক মতন পড়েছি কিনা। আমি তো বারবার ফোন করতাম, হ্যাঁ কোথায় নেমেছো, হাতে হ্যান্ড স্যানিটাইজার দাও, বারবার ফোন করে আমি বলতাম। মাঝে মাঝে ও তো বিরক্তই হয়ে যেত। তো হ্যাঁ ভালো আছে ভাইয়া, এখন ভালো আছে, ব্যস্ত আছে এখন। আচ্ছা সব মিলিয়ে ভালো। বাহ গুড। তো কোন শুটিং এর কোনো মজার ঘটনা কি আছে যা আপনি আমাদের সাথে দর্শকদের সাথে শেয়ার করতে চান? মজার ঘটনা আসলে এই মুহূর্তে মজার ঘটনা তো মনে মনে পড়ছে পড়ছে না না? আমার। তেমন কিছু মনে পড়ছে না। আচ্ছা, তাহলে আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু কোনো ডায়ালগ বা কোনো স্ক্রিপ্ট পড়তে চান, পড়ে শোনাতে চান? না, এই মুহূর্তে আমি পড়তে চাই না। আম আমার অনেক ক্লিপস তুমি দেখালে, আমার একটা হ্যাঁ, বিজ্ঞাপন দেখিয়েছো মনে হুম। হয়। বিকাশেরটা দেখিয়েছো। হ্যাঁ, একটা তো দেখালাম ভোর হবে। ওটা কিসের বিজ্ঞাপন ছিল? ওটা কি কোনো বিজ্ঞাপন? ওটা ভোর হবে, ওটা তো কোভিড এর সময় আমরা করেছি। আচ্ছা। কাজটা আসলে আমরাই নিজেরাই করেছি। নিজেরা হুম, করেছি কি, সাব্বির, আমাদের মীর সাব্বির, ও হুম, একটা স্ক্রিপ্ট লিখে আমার সাথে আলাপ করলো যে সুইট আপা, চলো আমরা কয়েকজন মিলে এই কাজটা করি, হুম, মানুষকে সচেতন করি যে হুম, বাইরে যেতে কি করতে হবে, বা আপনি ঘরে থাকেন, ঘরে থেকে এই ভোর হবে, এটাই।
তো আচ্ছা। তখন সাব্বির যখন আমার সাথে শেয়ার করলো তখন আমি দেখলাম যে না, এটা করা যায়। আমরা কয়েকজন মিলে, যেমন হাকিম ভাই, আমি হুম, জাহিদ ভাইকে ফোন করেছি, শমীকে ফোন করেছি, জয়াকে ফোন করেছি, হুম, মাহফুজকে ফোন করেছি, তারিন, সবাইকে ফোন করার পরে সবাই এক কথায় রাজি, এবং সবাই তার ভিডিও নিজেরাই করে করে আমি পাঠিয়ে আমি দিচ্ছে। শুধু লাইন্সটা দিয়ে দিয়েছি, হুম, আমাকে পাঠালো। তারপরে এটা আবার সাব্বির এডিট করে মিউজিক দিয়ে আমরা মানে জনগণের জন্য হ্যাঁ, সচেতনমূলক একটা কাজ করলাম আর কি। আচ্ছা, মানে জনগণকে গিফট করা আর কি, আর হ্যাঁ, কিছুই না। যে আমরা সচেতন, আপনারাও সচেতন হন। সচেতন সেই হন। সময়টায় আসলে আমি আমার ওই সময়টারই দেখবা তুমি, আমি হুম, বিভিন্ন রকম, আমি নিজে নিজেই অনেক মানে ধরো কথা করে দিতাম। অ্যান্ড হচ্ছে অনেক সময় দেখা যেত কোনো গানই করছি বা কারো কথা আমি বলে, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, হুম, হ্যাঁ, সুজাপু। হুম, বিভিন্ন ভাবে আমি আমার যারা দর্শক আছেন, হুম, যারা জনগণ আছেন, হুম, সচেতনমূলক পোস্ট গুলো আমি দেওয়ার চেষ্টা করতাম, এবং আচ্ছা, সবাইকে মানে জাগ্রত করার। সেই সময়টা আসলে ভীষণ ভাবে আমাদের খারাপ গেছে, হ্যাঁ, আমরা জীবনে এটা শুনিনি। এবং আমরা কেন, আমাদের পূর্বে যারা আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, তারাও এই সময় প্যান্ডামিক, হুম, অবশ্যই প্যান্ডামিক এসছে, হুম, যুগে যুগে মানে প্রতি 100 বছরে এসছে, কিন্তু হুম, এতটা ভয়ঙ্কর কিন্তু কখনো কেউ দেখেনি। না, সো সত্যি এই কথা। জিনিসটাই তো আমরা নিতে পারিনি। সো আমি সবসময় চেষ্টা করেছি আমার ফেসবুকের ওয়ালটা যেন খুব মানে ব্রাইট থাকে, যেন সবাই যেন আহ উৎসাহ পায় লাইফ হুম, নিয়ে, লাইফটা যেন হুম, শেষ না করে ফেলে। হুম, এই হুম, চেষ্টাগুলো আমি করে গেছি, এই আর কি। আচ্ছা, আচ্ছা, চমৎকার। সো সুইটি আপু, এখানে আমাদের কয়েকটি কমেন্ট আছে। আমি আগে দেখিয়েছিলাম যখন ও, আপনি কমেন্ট আছে আবার? স্ক্রিনের ওকে, বাইরে চলে বলো। গিয়েছিলেন। হ্যাঁ, তো অবশ্যই এখানে অবশ্যই। খুব ভালো লাগছে অনেকদিন পর সুইটিকে দেখে। আচ্ছা, তারপরে আরেকজন ধন্যবাদ। বলেছে, ঝরা তোমাকে আর সুইটিকে খুব ভালো লাগছে। বাহ, তারপরে আরেকজন আফরোজ হাসান শিল্পী বলেছে এনজয়িং। সো থ্যাংক ইউ এই আফরোজা আপা, ভালো থাকবেন। এই আর কি। সো সুইটি আপু, এখন যদি বলি যে আম, বাংলা সিনেমাতে যখন অভিনয় করেছিলেন তখন আপনার অনুভূতি কেমন হয়েছিল? অনুভূতি কি, ঝরা, তুমি তো নাটকে অ্যাক্টিং করেছো, আমিও করেছি। যে হুম, মানে এইটা ছোট রিপন, চাঁদনিকে একটা ফোন করে বলো তো আমি ইন্টারভিউ দিচ্ছি। হ্যালো, হুম, আহা, বুঝতে পারছে না। ফোন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই সুইটি আপু, আপনি কন্টিনিউ করেন। হুম হ্যাঁ, হুম, আচ্ছা। তো ওই সময় আপনার অনুভূতি জানতে চাচ্ছিলাম যখন ওই প্রথম সময় অনুভূতি কি, মানে বড় আমরা পর্দায়। হুম, তো আসলে কাজ করতে যে দেখা যায় কি সবাই পরিচিত। হুম, একই একই হয়তো আমাদের এখানে হয়তো 20 জন আমরা কাজ করছি, আর ওটা হচ্ছে বিশাল বড় একটা 100 জন লোকের মধ্যে আমরা কাজ করছি, হুম, এবং ওটার সিস্টেমও ডিফারেন্ট হ্যাঁ, সিস্টেম। তো সেটাই। ভালো লেগেছে, অনুভূতি ভীষণ ভালো। আর হুম, যেহেতু আমরা নাটক থেকে গেছি, হুম, ওখানে অনেক সম্মান। হ্যাঁ, আচ্ছা, আর হুম, হ্যাঁ হ্যাঁ, আর খুব সচেতন থাকতে হয়। তারপর যেমন ভালো লাগে আর কি, বিশাল বড় একটা টিম, কি লাগছে না লাগছে, খুব সিরিয়াস থাকতে হয়। আসলে আমি জানি না, আমি যেটায় কাজ করেছিলাম সাইদ ভাইয়ের হুম, বাসি, তো হুম, ওখানে দেখা গেছে যে স্ক্রিপ্ট পড়া, যেহেতু হুম, জয়ন্ত দা ছিলেন, তারপর আচ্ছা, অনেক বড় বড় গুণী শিল্পীরা ছিলেন, সবাই হুম, মিলে দেখতাম রিহার্সেল করতো, তারপর টেক হুম, দিতে যেত। অ্যান্ড হচ্ছে সবকিছু মিলে আসলে আমার অনুভূতি ভীষণ ভালো। হয়তো কমার্শিয়াল ছবি আমি করিনি, সেহেতু আমি ওই
সম্পর্কে বলতে পারছি না, কিন্তু হুম। আমার কাছে ভালো লেগেছে করে। আচ্ছা, তো তখন কি আপনাকে যেমন নাটকের আমরা যেটা হয় আমাদের টিভির নাটক যখন আমরা করি আমাদের যেমন স্ক্রিপ্টটা মুখস্থ করে নিতে হয়, তাই না? ডায়লগগুলো মুখস্থ করতে আমাদের হেল্প হয় ডেলিভারি করতে। তো বড় পর্দা যখন কাজ করেছেন আপনি কি তাই করেছিলেন? স্ক্রিপ্টটা মুখস্থ হ্যাঁ, করে আমি নিয়েছিলেন আমি নাকি? আসলে এটা তো পাশে থেকে বলে দেয়, হ্যাঁ, কিন্তু তারপরেও না আমার মনে হয় কি যে মুখস্থ করলে না অ্যাক্টিং এর জায়গাটা ডিফারেন্ট হয় একদমই। হুম, আর আমি হুম, বলে বলে হুম, শুনে শুনে বলছি, সেটা একরকম আমার কাছে মনে হয়। হ্যাঁ, আর আমি যে যদি মুখস্থ করে বলি বা মুখস্থ করে আমার মতন করে বলি, সেটার অ্যাক্টিংটা আর এক রকম হয়। হ্যাঁ, তো হ্যাঁ, আমার কাছে মনে হয় কি মুখস্থ করে আমি আমার মতন করে বলাটা, ধরো বাইরে থেকে বলে দিচ্ছে আমাকে, হুম, তুমি এখন বলো কেমন আছো, আমিও বললাম তুমি এখন বলো কেমন আছো। হ্যাঁ, মানে তার সে যেভাবে বলছে, যে টোনে বলছে, আমাকে হুম, কিন্তু ওই টোনেই। তো আমি ওটা করিনি, আমি নিজে মুখস্থ করে। আর আচ্ছা, আচ্ছা, যেহেতু ওখানে আচ্ছা, সবাই আমাদের ম্যাক্সিমাম নাটকের মানুষ ছিল, তো আমরা হুম। রিহার্সেল করেই আমরা সেটে যেতাম। আচ্ছা, আচ্ছা। সেটাই জানতে চাইছিলাম আমি। ধন্যবাদ সুইটি আপু। আমাদের এখানে আরো ২ টি কমেন্ট আছে। অনন্ত হিজল, সুইটি আপার কথায় মানুষের জন্য এত মমতা দেখে খুব ভালো লাগলো। আপনি একজন চমৎকার শিল্পী, ধন্যবাদ। একজন চমৎকার মানুষ। অনেক শুভেচ্ছা। ধন্যবাদ ভাই। তারপরে আসাফুদ্দৌলা বাহার, সুইটি ঝরা খুবই সুন্দর, সাবলীল, ভালো হচ্ছে। ধন্যবাদ। সো ধন্যবাদ ভাই। তো এই আর কি আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সুইটি আপু। আপনার আর সময় নিব না। আপনাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমার সাথে সম্পৃক্ত হবার জন্য আজকে। আর অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাকে সময় দিয়েছেন। এজন্য আমি রিয়েলি রিয়েলি কৃতজ্ঞ সুইটি আপু। তো আপনি কৃতজ্ঞতা আসলে কি ঝরা, হ্যাঁ, সময় কেন দেব না? আমার আমার যদি সময় থাকে আমি অবশ্যই দেব। আর যেহেতু তুমি আমার বোন, তুমি আমার কালিগ, সে তো আরো দিব। এবং আমি শুধু আগেও বলেছি, হুম, প্রত্যেকটা মানুষকে আমি পছন্দ করি, শুধু আমার মিডিয়া না। আমি যতটুকু পারি সবাইকে হেল্প করার চেষ্টা করি। আর যেহেতু তুমি প্রবাসে থাকো, সেহেতু তোমার জন্য বেশি একটু আদর আমার জন্য, আমার তরফ থ্যাংক ইউ। থেকে। হ্যাঁ, আমি থ্যাংক ইউ সো মাচ। তুমি ভালো থাকবে। ইনশাল্লাহ যদি কখনো আসি তোমার সাথে হ্যাঁ, দেখা হবে, অবশ্যই। যোগাযোগ হবে। হ্যাঁ, অবশ্যই দেখা হবে আর সুইটি আপু। প্রবাসে আমার যারা ভাই হ্যাঁ, আছেন, বোনরা আছেন, আঙ্কেল আন্টি আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আর কি বলবো, যে আর সবাই একটু নতুনদের ঘরে থাকার উদ্দেশ্যে চেষ্টা করবেন। হ্যাঁ, সুইটি ঘরে আপু থেকে নতুনদের নতুনদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে নতুন বলতে যারা আমাদের অভিনয় জগতে নতুন পা বাড়িয়েছেন ও বা কাজ করছেন। নতুনদের উদ্দেশ্যে আসলে কি বলবো, এই আমি নতুনরা কিন্তু ভালো কাজ করছে, ওদের জায়গা থেকে ওরা ভালো কাজ করছে। সবাইকে ভালো কাজ না করলেও, আমি আমি যখন এসছিলাম আমার এখন মনে হুম, পড়ে, কেউ যখন আমাকে ভালো বলতো তখন আমি আরো ভালো করার চেষ্টা হুম, করতাম। এখন হুম, যদি কেউ আমার মুখের উপরে বলে দেয় যে একদম পারে না, একদম হুম, কিচ্ছু পারে না, কেন আসছে অভিনয়, তখন না মনটা এত ছোট হয়ে যায়, মাথাটা এত নিচু হয়ে যায়। তো আমি হুম, ওই কথাটা, শব্দটা আমার মুখ দিয়ে বের করতে চাই না। আমি হুম, মনে করি পারি না বলে কোনো শব্দ নাই, হুম, পারবো আমি। হুম, আমি অবশ্যই। পারবো এবং আমি সামনে ওইভাবেই হাঁটবো। হুম, আমার যারা নতুনরা এসছে, আমার ছোট ছোট ভাই বোনরা যারা এসছে, আমার কলিগসরা যারা এসছে, সবাই দুর্দান্ত অভিনয় করে। এবং আমি মনে করি যে সবাই এক একটা নক্ষত্র, তারা অনেক ভালো কাজ করছে এবং করবে। এবং ভালো মানুষও তারা, মানুষ। চমৎকার। সো দর্শক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকবার জন্যে আর আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবার জন্যে। বিদায় নেবার আগে একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের ট্রিও আর্টসের ১ বছর পূর্তি উপলক্ষে আমরা ছোট্ট শিশুদের জন্য একটি আয়োজন করেছি, কমিক স্ট্রিপ কম্পিটিশন। সো প্লিজ আপনাদের শিশুদেরকে উৎসাহিত করুন কিছু সময়ের জন্য। গ্যাজেট বা ডিভাইস থেকে বেরিয়ে এসে যদি কমিক স্ট্রিপ রেডি করে, ড্র করে কিছু আমাদের জন্য, আমাদেরকে এই ইমেল অ্যাড্রেসে পোস্ট করে দিন এবং আমরা আম, নতুন নতুন কমিক স্ট্রিপ পড়বার অপেক্ষায় থাকলাম।
তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবার চেষ্টা করবেন। আমরা আবার 2 সপ্তাহ পরে আপনাদের সামনে হাজির হব আরো একজন গুণী ব্যক্তিত্বকে সাথে নিয়ে। তো এ পর্যন্তই। সুইটি আপু, অনেক ধন্যবাদ। ধন্যবাদ ঝরা, তোমাকেও ধন্যবাদ। আমার যারা দর্শক দেখলো তাদেরও ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে।